আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার 14। এই লেকচারটা আমরা স্ট্রিটম্যানের টপিক 3.4, এই এই পুরো 3.4 টপিকের আন্ডারে টোটাল 5টা টপিক আছে, ছোট ছোট 5টা টপিক আছে। এই 5টা টপিক আমরা আজকে ইনশাল্লাহ কভার করব। এরপর আমাদের স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 3টা কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টার 3 কি ছিল? সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। এই চ্যাপ্টারটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরের সপ্তাহে মানে নেক্সট উইকে আমরা নিউম্যানের বই থেকে দুইটা নতুন টপিক শিখবো, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। এই টপিকটাই। আর মানে এই দুইটা টপিক স্ট্রিটম্যানের বই আর কি নাই, তাহলে এটা আমরা একটু কভার করব নিউম্যানের বই থেকে, সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। এরপর আমরা সম্পূর্ণ নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাইলে মোটামুটি আমাদের চ্যাপ্টার 3টা কভার হয়ে যায়, এবং এটা অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, অনেকগুলা লেকচার। এবং এই চ্যাপ্টার থেকে কম বেশি 1.5 অথবা 2, দুইটা বড় প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনালে তোমরা পেতে পারো। 1.5 অথবা 2। হ্যাঁ, আচ্ছা, তাইলে লাস্ট যে টপিক গুলো আমাদের রয়ে গেছে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। এই টপিকটার নাম হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। এখন এই ক্যারিয়ার ট্রান্সপোর্টটা দুই ভাবে হইতে পারে। ক্যারিয়ার ট্রান্সপোর্টটা দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে, আমি যদি একটা ক্যারিয়ার ট্রান্সপোর্ট মানে কি, মানে আমাদের যে ইলেকট্রন গুলো আছে অথবা হোল গুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন N0 অথবা হোল হচ্ছে P0। এই চার্জ ক্যারিয়ার গুলা একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে কিভাবে মুভ করতেছে, বা এই মুভ করার জন্য তাদেরকে আমরা কি মেকানিজমে মুভ করাবো, এই এই জিনিসটাকে আমরা ক্যারিয়ার ট্রান্সপোর্ট থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এবং এই মুভমেন্টটা দুই ভাবে হইতে পারে। এক হচ্ছে এটা ড্রিফটের সাহায্যে হইতে পারে, আরেক হচ্ছে ডিফিউশনের সাহায্যে হইতে পারে। এই মুভমেন্টটাকে আমরা দুইটা ঘটনা দিয়ে ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে ড্রিফট এবং আরেকটা হচ্ছে ডিফিউশন। আচ্ছা, ড্রিফট ডিফিউশনকে আবার আমরা দুইটা আলাদা কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি। ড্রিফটের কনসেপ্টটা আসে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের যে আইডিয়া, সেখান থেকে। ইলেকট্রিক ফিল্ড এইটা হচ্ছে ড্রিফটের জন্য মূলত আর কি ভূমিকা পালন করে। আর ডিফিউশনের জন্য হয় গ্রেডিয়েন্ট অফ কেরিয়ার। গ্রেডিয়েন্ট অফ কেরিয়ার, আচ্ছা, অথবা কেরিয়ার গ্রেডিয়েন্টও বলা হয়। তাইলে ড্রিফট কখন হবে? তাইলে ইলেকট্রিক ফিল্ড যখন তুমি অ্যাপ্লাই করবে। আর ইলেকট্রিক ফিল্ড কখন পাওয়া যাবে? যখন তুমি একদম সহজ কথায় একটা ভোল্টেজ অ্যাপ্লাই করবে। তুমি যদি একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে একটা ভোল্টেজ দাও, তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং সেই ইলেকট্রিক ফিল্ড একটা এনার্জি দিবে, যে এনার্জির কারণে আমার যে ক্যারিয়ার গুলো আছে, ইলেকট্রন অথবা হোল, এরা হচ্ছে মুভ করতে পারবে। এবং ক্যারিয়ারের মুভমেন্টের কারণে আমি সেখানে কি পাবো? আমি সেখানে কারেন্ট কন্ডাকশন পাবো। এটা হচ্ছে একটা কনসেপ্ট। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে, আমি কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি না, কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি না, কিন্তু আমার ধরো জিনিসটা এরকম যে আমার কাছে দুইটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে। একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের কনসেন্ট্রেশন হচ্ছে N1, একটা হচ্ছে N2, এবং N1 ইজ গ্রেটার দেন N2। তাহলে এই দুইটাকে যখন আমি কাছাকাছি নিয়ে আসব, তখন N1 থেকে ইলেকট্রন আস্তে আস্তে N2 এর দিকে যেতে থাকবে। এবং এই মুভমেন্টটা কতক্ষণ পর্যন্ত হবে বলতো? এই যে N1 থেকে ইকুয়াল আসা পর্যন্ত স্যার। আপ টু এই দুইটা ইকুয়াল হয়, ইকুয়াল কনসেন্ট্রেশন হয়। তাহলে এই যে ঘটনাটা, এটার নাম হচ্ছে ডিফিউশন। তাহলে ডিফিউশন হচ্ছে একটা ঘটনা যেখানে কেরিয়ার গুলার মধ্যে মানের মানে ভ্যালু গুলা মানে কম বেশি থাকে। ভ্যালু গুলা যদি কম বেশি থাকে, সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। তাহলে সেই অনুযায়ী ইলেকট্রন মুভ করতে পারে। এটা 1 থেকে 2 তেও যেতে পারে, আবার 2 থেকে 1 এর দিকেও আসতে পারে। তাহলে এটা হচ্ছে ডিফিউশনের কারণে একটা কারেন্ট কম্পোনেন্ট পাওয়া যাবে, ড্রিফটের কারণে একটা কারেন্ট কম্পোনেন্ট পাওয়া যাবে। তাহলে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে টোটাল কারেন্ট, ধরো একটা সেমিকন্ডাক্টরের টোটাল কারেন্ট হবে দুইটা আলাদা আলাদা কারেন্ট কম্পোনেন্টের সামেশন। যেই দুইটা পাওয়া যাবে, সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে ডিফিউশন কারেন্ট কম্পোনেন্ট। তো আজকের ক্লাসে আমরা এই ড্রিফট কারেন্টের যে কম্পোনেন্ট, এটা ডিরাইভ করব। এবং পরবর্তীতে যখন আমরা ডিফিউশন চ্যাপ্টারে চলে যাব, চ্যাপ্টার 4, তখন আমরা ডিফিউশনটা ডিরাইভ করব। তারপরে এই দুটাকে যোগ করব, যোগ করে বলবো যে এটা হচ্ছে টোটাল কারেন্ট ইন এনি সেমিকন্ডাক্টর মেটেরিয়াল।
তাহলে আবারও বলতেছি, সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে কারেন্ট ফ্লো দুইটা ঘটনার উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ড্রিফট আর একটা হচ্ছে ডিফিউশন। ড্রিফট আবার ডিপেন্ড করে এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে কিনা তার উপর। আর ডিফিউশন ডিপেন্ড করে আমার যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটার মধ্যে ইলেকট্রন এবং হোলের যে ভ্যালু সেটা কিভাবে আছে তার উপর। তাহলে এই ড্রিফট এবং ডিফিউশন থেকে দুই ধরনের কারেন্ট কম্পোনেন্ট পাওয়া যাবে। সেই দুই ধরনের কারেন্ট কম্পোনেন্ট যোগ করলে আমরা একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের টোটাল কারেন্টটা পেতে পারি। তাহলে এখানে মোটমাট তিনটা প্রশ্ন আছে। একটা হইতে পারে যে শুধু ড্রিফট কারেন্ট ডিরাইভ করো, এটা একটা প্রশ্ন হইতে পারে। শুধু ডিফিউশন কারেন্ট ডিরাইভ করো, এটাও একটা প্রশ্ন হইতে পারে। আরেকটা হইতে পারে যে টোটাল কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করো। তাহলে এই দুইটা ডিরাইভ করতে হবে, তারপরে এই দুইটা যোগ করে এটা প্রমাণ করতে হবে। তাহলে যেটাই পরীক্ষায় আসুক সেটার ওয়েট অনুযায়ী মার্কসটা ভেরি করবে। আচ্ছা, তাহলে এইখন আমাদের যে লাস্ট টপিকটা রয়ে গেছে, এখানে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কারেন্ট ফ্লো কিভাবে হয় ইন দা প্রেজেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তারপরে যখনই আমরা নতুন একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু আমার চার্জ ক্যারিয়ার গুলোর মধ্যে কলিশন শুরু হবে। এটা নিয়ে আমরা ডিটেলস আজকের ক্লাসে আলোচনা করব। এবং কলিশন গুলো আবার দুই রকম ভাবে হইতে পারে, একটা হচ্ছে লেটিসের সাথে কলিশন গুলো হইতে পারে, আরেকটা হচ্ছে ইমপিউরিটি অ্যাটমের সাথে কলিশন গুলা হইতে পারে। তার মানে যখনই আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি তখন আমার চার্জ ক্যারিয়ার গুলা তাদের যে সরাসরি একটা যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা ডিফ্লেক্টেড হয়ে যায়। এই রাস্তাটা ডিফ্লেক্টেড হয়ে দেখা গেছে এইভাবে বা এইভাবে সে যাওয়া শুরু করে। তাহলে এই যে ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনটা দুইটা কারণে ঘটতে পারে। একটা হচ্ছে চার্জ ক্যারিয়ার গুলা লেটিসের সাথে ধাক্কাধাক্কি করে বা যেটাকে আমরা কলিশন বলি, অথবা ইমপিউরিটি অ্যাটম বা ডোপিং করে যে অ্যাটম গুলো আমরা অ্যাড করি। কারণ আমরা যখন এন বা পি সেমিকন্ডাক্টর তৈরি করব তখন তো আমরা অবশ্যই ডোপিং করব। তাহলে ওই ডোপিং এর যে অ্যাটম গুলো আছে সেগুলোর সাথেও আমার হচ্ছে এই ধাক্কাধাক্কি গুলা হইতে পারে। তাহলে এই দুইটা ঘটনাই হচ্ছে নেগেটিভ, এই দুইটা ঘটনাই হচ্ছে নেগেটিভ ইফেক্ট ফেলে। এবং এই দুইটা ঘটনার কারণে আমার ইলেকট্রন বা হোলের যে মুভমেন্ট হওয়ার কথা ছিল, যেইভাবে মুভ করার কথা ছিল সেইভাবে আর তারা মুভ করতে পারে না, তাদের মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। তাহলে যদি তাদের মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের যে কন্ডাকশন রেট সেটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই দুইটা ঘটনার সাথে জড়িত যেটা সেটাকে আমরা বলি হচ্ছে মোবিলিটি। তাহলে যদি কলিশন অনেক বেশি হয় তাহলে মোবিলিটিটা আস্তে আস্তে কমে যাবে। মোবিলিটিটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, ইলেকট্রনের মোবিলিটিটাকে আমরা বলি মিউ এন, আর হোলের মোবিলিটিটাকে আমরা বলি মিউ পি। তাহলে দেখো, যদি আমার চার্জ ক্যারিয়ার গুলা এরকম স্ট্রেট ওয়েতে মুভ করতে পারে তাহলে তাদের মোবিলিটি বেশি। আর যদি এরা এরকম ডিফ্লেক্টেড হয়ে যায় তাহলে তাদের মোবিলিটিটা কমে যায়, ডিফ্লেকশন হলে মোবিলিটিটা কমে যাবে। তাইলে আমাদের এমন ভাবে টেম্পারেচার সেট করতে হবে অথবা এমন ভাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সেট করতে হবে যাতে আমাদের কলিশনটা মিনিমাম পর্যায়ে রাখা সম্ভব হয়। কলিশনটাকে যদি মিনিমামে রাখি তাহলে আমাদের মোবিলিটি ভালো থাকবে। আর যদি কলিশন অনেক বেশি বেড়ে যায় তাহলে মোবিলিটিটা কমে যাবে। তাহলে মোবিলিটির ডেফিনিশন হচ্ছে কত সহজে আমার চার্জ ক্যারিয়ার গুলা মুভ করতে পারে। ধরো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চার্জ চার্জ ক্যারিয়ার গুলা যে মুভ করবে এটা কত ইজিলি হইতে পারে সেটাকে আমরা মোবিলিটি বলি। আচ্ছা, তাহলে ইলেকট্রনের মোবিলিটিটা হচ্ছে বেশি থাকে আর হোলের মোবিলিটিটা হচ্ছে একটু কম থাকে। কেন সেটা আমরা ইকুয়েশন থেকে ব্যাখ্যা করতে পারবো। আর এরপরে হচ্ছে এই কলিশন প্রসেস গুলা আবার হচ্ছে টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। কলিশন অথবা যেগুলাকে আমরা স্কেটারিং বলি, এই কলিশন বা স্কেটারিং প্রসেস গুলা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফাংশন। টেম্পারেচার অনেক বেড়ে গেলে এরা হচ্ছে অনেক বেড়ে যায়, আবার টেম্পারেচার অনেক কমে গেলে এরা অনেক কমে যায়, এই জন্য এগুলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফাংশন। এবং এটাকে আমরা দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মানে এক্সপ্লেন করব এই ইভেন্ট গুলাকে। একটা হবে হচ্ছে এই মোবিলিটির কনসেপ্ট থেকে, আরেকটা হবে হচ্ছে টেম্পারেচারের কনসেপ্ট থেকে। এই দুইটাকে আমরা ইকুয়েশন এবং গ্রাফ থেকে প্রুফ করার চেষ্টা করব। তো যাই হোক, দুইটা ইফেক্টই হচ্ছে নেগেটিভ ইফেক্ট। মনে রাখতে হবে যে কলিশন গুলা বা স্ক্যাটারিং গুলা দুইটাই হচ্ছে আমাদের জন্য নেগেটিভ ইফেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন ইকুয়েশনে চলে যাই। তাহলে প্রথমে যে ইকুয়েশনটা 3.4.1, এটা হচ্ছে কন্ডাক্টিভিটি এবং মোবিলিটির মধ্যকার রিলেশন। তাহলে খেয়াল করে দেখো, আমাদের একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রন গুলা থাকে এরা কিন্তু T=0 কেলভিন টেম্পারেচারেও একটা র্যান্ডম মোশনের মধ্যে থাকে। এই যে এরকম একটা র্যান্ডম মোশনের মধ্যে থাকে। তো এই র্যান্ডম মোশনটাকে আমরা যদি অর্গানাইজড
একটা মোশন করতে চাই, তাইলে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দিব, সেই ভোল্টেজ অনুযায়ী একটা ইলেকট্রিক ফিল্ড চলে আসবে। সেই ফিল্ড যেদিকে কাজ করবে, ইলেকট্রন গুলা তার বিপরীত দিকে অর্গানাইজড হয়ে যাবে, ইলেকট্রন গুলা তার বিপরীত দিকে অর্গানাইজড হবে। তাহলে দেখো এখানে যদি আমরা একটা অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড এক্স এর প্লাস ডিরেকশনে রাখি, এক্স এর প্লাস ডিরেকশনে রাখি, তাইলে মাইনাস এক্স ডিরেকশনে ইলেকট্রন গুলা এখন মুভ করা শুরু করবে, মানে একটা অর্গানাইজড মুভমেন্ট তুমি এখন পাবা। আগে যেটা ছিল র্যান্ডম মুভমেন্ট, এখন সেটা হয়ে যাবে একটা অর্গানাইজড মুভমেন্ট। তাহলে এই অর্গানাইজড একটা মুভমেন্ট পাওয়া গেলে সেখান থেকে তুমি কন্ডাক্টিভিটি, মোবিলিটি এগুলো ক্যালকুলেট করতে পারবা। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করে, ইলেকট্রনের মুভমেন্ট তার কোন দিকে হবে? অপোজিট দিকে স্যার। অপোজিট দিকে। আর হোল যদি হইতো তাহলে হোলের মুভমেন্ট কোন দিকে হইতো? সেম দিকে স্যার। সেম দিকে হইতো। গুড। তাহলে হোলের মুভমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড একই, ইলেকট্রনের বিপরীত। এইখানে আমরা একটা ইকুয়েশন পেতে পারি, যেটা হচ্ছে এই ইলেকট্রন গুলার যে একটা ভেলোসিটি আছে এক্স ডিরেকশনের বিপরীত দিকে, এটা তো এক্স ডিরেকশনের বিপরীত দিক, তাই না? এই জন্য এখানে সামনে দেখো আমরা একটা মাইনাস দিব, ভি অফ এক্স ইলেকট্রনের ভেলোসিটি ইজ ইকুয়াল টু মাইনাস মোবিলিটি এবং ই এক্স, মাইনাস মোবিলিটি এবং ই এক্স। বেসিক্যালি এই ভেলোসিটিটা হচ্ছে ই এক্স এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর মিউ এনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। মিউ এন বা মোবিলিটি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এই দুইটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। সামনে মাইনাস সাইন দিয়ে আমি বুঝাচ্ছি যে ই এক্সটা যেদিকে কাজ করবে, ভি এক্সটা তার বিপরীত দিকে কাজ করবে। এটা হচ্ছে সিম্বলিক, এই মাইনাস সাইনটা হচ্ছে সিম্বলিক, যে ই এক্স যেদিকে, ভি এক্স তার বিপরীত দিকে। আচ্ছা, এখন আমরা যদি মুভ অন করি, তাহলে আমাদেরকে এখন এই যে কারেন্ট ড্রিফটের জন্য এটাকে ডিরাইভ করতে হবে। দেখো এখানে কিন্তু অলরেডি ড্রিফট ঘটে গেছে, আমি যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি তখন আমার ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট দিকে অ্যালাইন্ড হয়ে গেছে এবং এইখানে অলরেডি ড্রিফট এখন হয়ে গেছে। তাহলে এই ড্রিফট হয়ে যাওয়ার কারণে আমরা অবশ্যই একটা কারেন্ট বের করতে পারবো, ওই কারেন্টের ইকুয়েশনটা আমরা এখন ডিরাইভ করবো। আচ্ছা, কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমাদের দুইটা সেপারেট ইকুয়েশনকে আলাদা আলাদা ভাবে বের করে আনতে হবে। একটা হচ্ছে এই যে 329 আর 333, এই দুইটাকে আলাদাভাবে আমাকে বের করতে হবে বা বুঝতে হবে। এই দুইটা ইকুয়েশন যদি আমি বুঝতে পারি, তাহলে বাকি যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন ওই দুইটা ইকুয়েশন থেকে আমি পেতে পারি। এই দুইটা হচ্ছে আলাদা, বাকিগুলো হচ্ছে এদের মনে করো কম্বিনেশন বা রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে দুইটা ইকুয়েশন হচ্ছে, আমার এখানে যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব তখন আমার যে ক্যারিয়ারটা আছে তার মোমেন্টামের পরিবর্তন হবে। আমি দেখো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে আমার যে চার্জ ক্যারিয়ারটা আছে তার মোমেন্টামের পরিবর্তন হবে। তাহলে ডিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এখানে পি মানে বোঝাচ্ছে মোমেন্টাম, এই পিটাকে ভেঙে তুমি মাস ইনটু ভেলোসিটি এইভাবে লিখতে পারো। মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। তাহলে ডিডিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিউ টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, এটা মানে হচ্ছে যেহেতু এইখানে আমরা ইলেকট্রনের মোমেন্টাম চেঞ্জ নিয়ে আলোচনা করতেছি, খেয়াল করো এখানে আমরা ডিফাইন করে দিছি যে এটা ইলেকট্রনের মোমেন্টাম চেঞ্জ, তাহলে সামনে আমাদের একটা মাইনাস সাইন দিতে হবে। তারপরে এন, এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, কিউ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, এবং এই পরিবর্তনগুলো হওয়ার জন্য সম্পূর্ণভাবে কাজ করতেছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই জন্য এটাকে রাখতে হবে। তাহলে ডিডিটি অফ পি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস হচ্ছে ইলেকট্রন বোঝানোর জন্য, একই ইকুয়েশন হোলের জন্য লিখা যাবে কিন্তু তখন আর মাইনাস সাইন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে মাইনাস এন কিউ ই এক্স, এটা হচ্ছে ডিউ টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড মোমেন্টামের পরিবর্তন। এখন আমরা আরেকটা জিনিস বলছিলাম যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড থাকুক বা না থাকুক, আমার কিন্তু মোমেন্টাম আরেকটা কারণেও পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ বেসিক একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নর্মালি যে ইলেকট্রন গুলা থাকে এগুলো বিভিন্ন দিকে কি করতে থাকে, কলিশন করতে থাকে। যদি সে আমার লেটিসের গায়ে গিয়ে ধাক্কা দেয় তাহলে সেই কলিশনটার নাম হচ্ছে লেটিস স্ক্যাটারিং, আর যদি সে অন্য আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কাধাক্কি করে তখন সেটার নাম হয় ইম্পিউরিটি স্ক্যাটারিং। তাহলে এইখানে আমাদের কলিশনের কারণেও মোমেন্টামের পরিবর্তনটা হবে, মোমেন্টামের পরিবর্তনটা হবে। তাহলে এই কলিশনের কারণে যে মোমেন্টামের পরিবর্তন হবে সেইখানে কি আমার ইএক্স কে রাখার দরকার আছে? বলতো এই ইকুয়েশনটাতে কি ইএক্স কে রাখার দরকার আছে? না স্যার, কারণ দরকার নেই, কারণ এটা হচ্ছে ন্যাচারাল ইভেন্ট, এখানে ইএক্স না থাকলেও এটা ঘটবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ডিফাইন করব হচ্ছে মাইনাস, মাইনাসটা কেন দিচ্ছি কারণ ইলেকট্রন বোঝানোর জন্য, মাইনাস তারপর হচ্ছে পি অফ এক্স আর ডিভাইডেড বাই হচ্ছে টি প্রাইম।
এইখানে টি প্রাইমটা হচ্ছে একটা নতুন প্যারামিটার, এটার নাম হচ্ছে মিন ফ্রি টাইম। মিন ফ্রি টাইম, একটা কলিশন হইতে যে পরিমাণ সময় লাগে সেই টাইমটাকে আমরা বলি হচ্ছে মিন ফ্রি টাইম। তাহলে অনেকগুলা কলিশন হওয়ার কারণেই তো আমার মোমেন্টামের পরিবর্তন হবে, তাহলে এই কারণে আমি এটাকে ডিভাইড করে দিতে হবে, এই টার্মটা দিয়ে পিএক্স টাকে ডিভাইড করে দিতে হবে। তাহলে দেখো এইখানে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে আমি ইলেকট্রন গুলাকে একটা এক্সিলারেশন দিতে পারছিলাম, এক্সিলারেশন দেওয়ার কারণে তাদের একটা সুনির্দিষ্ট ভেলোসিটি আমি জেনারেট করতে পারছিলাম। আর এইখানে যে কলিশন ইভেন্ট গুলা ঘটবে, এই কলিশন ইভেন্ট গুলা ঘটার কারণে আমার সেই ইলেকট্রন গুলা হচ্ছে বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, মানে ডিসিলারেশন হবে। একটা হচ্ছে এক্সিলারেশন হবে আর একটা হচ্ছে ডিসিলারেশন হবে। তো আমি যদি ব্যালেন্স কন্ডিশন মেনটেন করতে চাই, তাহলে এক্সিলারেশন এবং ডিসিলারেশন এই দুটো যদি যোগ করি তাহলে রেজাল্ট কত হইতে হবে বলো? যদি 0 স্যার। ব্যালেন্স কন্ডিশন আমাকে মেনটেন করে, গুড। তাহলে এই দুইটা ইফেক্টকে যদি এখন আমি যোগ করে দেই তাহলে এটা রেজাল্ট হইতে হবে 0। তাহলে এই দুটো ইকুয়েশন তুমি নিখুঁত ভাবে লিখবা। তারপরে এই যে দেখো এখান থেকে হচ্ছে সব হচ্ছে নর্মাল রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে এই দুটো যোগ করো। যোগ করার পরে বাম পাশে তুমি পিএক্স টাকে রাখো, রেখে দুই সাইডে এন দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি এভারেজ মোমেন্টাম পেয়ে যাবা। এইটাকে বলা হয় এভারেজ মোমেন্টাম। এভারেজ মোমেন্টাম, তাহলে এভারেজ মোমেন্টামের ইকুয়েশন হচ্ছে মাইনাস কিউ টি বার এবং ইএক্স। এই টি বারটা হবে খুবই কম, ধরো ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের একটা ভ্যালু, এটা তোমার ইকুয়েশন বা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। কিউ মানে কি তুমি জানো, ইলেকট্রনের চার্জ। ইএক্স এর একটা ভ্যালু কোশ্চেনে দিয়ে দিল, ধরো 10 ভোল্ট পার সেন্টিমিটার, প্রতি সেন্টিমিটার এরিয়ায় 10 ভোল্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। তাহলে এরকম ভাবে যদি এই ডাটাগুলো দেওয়া থাকে তাহলে তুমি এভারেজ মোমেন্টামটা ক্যালকুলেট করতে পারবা। এরপরে তুমি আরো যদি ফার্দার কিছু মডিফিকেশন করো, তাহলে যেমন পিএক্স কে, এভারেজ মোমেন্টামকে তুমি যদি তার ইফেক্টিভ মাস দিয়ে ভাগ করো, কারণ আমরা জানি কি পি সমান সমান এম ভি, তাহলে ভি সমান সমান হচ্ছে পি বাই এম। এটা যদি করো তাহলে তুমি এভারেজ ভেলোসিটিটা পেয়ে যাবে। এভারেজ ভেলোসিটির ইকুয়েশনটা কি হবে দেখো, মাইনাস, কারণ ইলেকট্রন বোঝাচ্ছ, কিউ টি বার এম এন স্টার ইএক্স, তাহলে এটা হচ্ছে এভারেজ ভেলোসিটির ইকুয়েশন। তাহলে খেয়াল করে দেখো এভারেজ ভেলোসিটিটা হচ্ছে এমএন এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে যদি ইফেক্টিভ মাস বেশি হয় তাহলে ভেলোসিটি কি হবে? যদি স্যার কমে যাবে স্যার। কমে যাবে। তাই হওয়া উচিত না, কারণ একটা ভারী জিনিস কম মুভ করে, তাই না? তাহলে যদি ইফেক্টিভ মাস বাড়ে ভেলোসিটি কমবে, আর ইফেক্টিভ মাস যদি কম হয় তাহলে আবার ভেলোসিটি বেড়ে যাবে। আচ্ছা, এরপরে তুমি এটাকে আরেকটু মডিফাই করতে পারো। তুমি যেহেতু এভারেজ ভেলোসিটিটা জেনে গেছো, এখন তাহলে তুমি কারেন্টের ইকুয়েশনটা সরাসরি লিখতে পারো। কিভাবে? কারেন্টের ইকুয়েশন এটা হচ্ছে, আমরা জানি কারেন্ট আই ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় এই কি বলে যে এম্পিয়ার, এটার ইউনিট হচ্ছে এম্পিয়ার, কারেন্টের ইউনিটটা হচ্ছে এম্পিয়ার ইউনিট। তাইলে কারেন্ট ডেনসিটির ইউনিট হচ্ছে এম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা শুধু এম্পিয়ার ধরি, আর যেটা হচ্ছে এম্পিয়ার একটা নির্দিষ্ট এরিয়ার জন্য ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে মানে হচ্ছে আই ডিভাইডেড বাই এরিয়া। আই ডিভাইডেড বাই এরিয়া, তাহলে আমরা বলতে পারি আই মানে হচ্ছে জে ইনটু এরিয়া। যেটাকে যদি আমরা মানে আমরা যদি কারেন্ট ডেনসিটি হিসেবে ইকুয়েশনটা রাখতে চাই তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। আর আমরা যদি এটাকে আই এ কনভার্ট করতে চাই, আই এ কনভার্ট করতে হলে জে এর ইকুয়েশনকে আবার আমাকে একটা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তোমরা অনেক সময় অঙ্ক করার সময় দেখবা যে তারা কোথাও কোথাও কারেন্ট ডেনসিটি হিসেবে ব্যবহার করে, কোথাও কোথাও আবার কারেন্ট হিসেবে ব্যবহার করে। তাহলে কারেন্ট ডেনসিটি এবং কারেন্টের ইকুয়েশনের মধ্যে রিলেশন হচ্ছে যে যদি আমি কারেন্ট ডেনসিটিকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি সরাসরি কারেন্ট ইউনিটে পেয়ে যাব, যেটা হচ্ছে এম্পিয়ার ইউনিট। আর যদি আমি কারেন্টটাকে এরিয়া দিয়ে ভাগ করি, তার মানে সেন্টিমিটার স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমি কারেন্ট ডেনসিটি পাবো। তো এটা অঙ্ক যে ডাটাটা দেওয়া থাকবে তার উপর তোমরা এই ইকুয়েশনটাকে মডিফাই করে নেওয়া লাগতে পারে। আচ্ছা, তাহলে দেখো এখানে এই মাইনাস সাইনটা হচ্ছে ইলেকট্রন, সব জায়গায় মাইনাস, যত জায়গায় মাইনাস আছে এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে কিউ থাকবে, এন থাকবে, ভি এক্স থাকবে। তাহলে অলরেডি তুমি ভি এক্স এর ভ্যালু এখান থেকে জানো। এন আর কিউ হচ্ছে ফিক্সড প্যারামিটার ফর ইলেকট্রন। তাহলে এই কোয়েশনে তুমি হচ্ছে ডাটা ক্যালকুলেট করতে পারবা। তাহলে এটা হচ্ছে কারেন্ট, ড্রিফট কারেন্ট, এই কারেন্টটা হচ্ছে ড্রিফট কারেন্ট। এবং এই ড্রিফট কারেন্টটা বোঝার জন্য তুমি দেখো এখানে ভেলোসিটিটা বুঝতে হবে, এবং ভেলোসিটি ইউনিটের ভিতর ইএক্স টা অলরেডি আছে, ইএক্স টা অলরেডি ভেলোসিটির মধ্যে আছে। যেমন এই কোয়েশনটা খেয়াল করো,
তাহলে আমরা বলতে পারবো যে কারেন্ট ডেনসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ইলেকট্রিক ফিল্ড, তাই না? কারেন্ট ডেনসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ইলেকট্রিক ফিল্ড, কারণ বাকি যে টার্মগুলো এখানে আছে এন অথবা কিউ অথবা টি অথবা এম এগুলো সব কনস্ট্যান্ট টার্ম। তাহলে জে এক্স ইজ প্রপোর্শনাল টু ই এক্স, তাহলে কারেন্ট ডেনসিটি বাড়া বা কমা এটা ডিপেন্ড করবে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়তেছে না কমতেছে তার উপর। তাহলে জে এবং ই ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার দেখো কোনো কারণে যদি ই অফ এক্স জিরো হয়ে যায় তাহলে কারেন্ট ডেনসিটি কত হবে? 0 স্যার। জিরো। তাহলে কি ইলেকট্রিক ফিল্ড না থাকলে কোনো কারেন্ট পাওয়া যাবে? না স্যার। পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের কারণে আমরা এই ড্রিফট কারেন্টটা পাইলাম। এখন এই কোশ্চেনটাকে চাইলে আমরা আর একটু মানে সুন্দরভাবে এটাকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে দেখো, আমরা যদি এই সব কনস্ট্যান্ট টার্মকে একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এগুলা সব কনস্ট্যান্ট, এটাকে আমরা বললাম সিগমা। সিগমা মানে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি মানে হচ্ছে রেজিস্টিভিটির অপোজিট, 1 বাই রেজিস্টিভিটি মানে কন্ডাক্টিভিটি। তাইলে আমরা কারেন্টের ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, যেটা ওহমস ল এর সাথে হচ্ছে সিমিলার। কিভাবে দেখো, আমরা জানি ওহমস ল মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অথবা এই 1/r-টাকে আমরা যদি সিগমা কনসিডার করি তাহলে সিগমা ভি। তাহলে খেয়াল করো, আইটাকে তুমি জে এর সাথে কনসিডার করতে পারবা, সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি, আর ভোল্টেজটা আসে কোথা থেকে? ইলেকট্রিক ফিল্ড থেকে, অথবা ইলেকট্রিক ফিল্ডটা পাওয়া যায় কখন? যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তাহলে এই যে ফরমেশনটা এটা হচ্ছে কি একটা ওহমস ল এর একটা ফরমেশন। তাহলে এটাও তুমি এখান থেকে দেখাইতে পারবা। আবার তুমি সিগমার যে টার্মগুলো আছে এই সিগমার টার্মগুলোকে তুমি যদি একটু সাজায় লিখো তাহলে তুমি সিগমা এবং মিউ এন এর মধ্যে একটা রিলেশন বের করতে পারবে। তাহলে সিগমাটা হচ্ছে কন্ডাক্টিভিটি আর মিউ এনটা হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন, তাহলে তুমি কন্ডাক্টিভিটি এবং মোবিলিটির মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবা। তাহলে দেখো এখানে কিভাবে আসলো, সিগমা ইজ ইকুয়াল টু এন কিউ মিউ এন। তাহলে এই ইকুয়েশনে এন এবং কিউ কে আলাদা রেখে বাকি যা কিছু থাকবে সেটাকে তুমি মিউ এন এর মধ্যে যদি নিয়ে আসো তাহলে তুমি বলতে পারবা যে সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি, মিউ এনটা হচ্ছে মোবিলিটি, এবং এই দুইটার মধ্যে তুমি একটা রিলেশন বিল্ড আপ করতে পারছো। আচ্ছা এখন দেখো, আবার যদি আমরা এটাকে আরেকটু মডিফিকেশন করি তাহলে মিউ এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো মিউ এন ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি এক্স ই এক্স। এটা হচ্ছে মিউ এন এর সাথে ভেলোসিটি অথবা ই এক্স এর রিলেশন। আবার এই মিউ এন যে ই এক্স বি এক্স এটা আবার ডিপেন্ড করতেছে দেখো ইনভার্সলি রিলেশন, ই এক্স যত বাড়বে মিউ এন তত কমবে, কারণ ই এক্স বাড়ার সাথে সাথে মোবিলিটি কমে যায়, কারণ স্ক্যাটারিং ইভেন্ট গুলা বৃদ্ধি পায়, স্ক্যাটারিং ইভেন্ট গুলা বৃদ্ধি পায়, এই জন্য এটা হচ্ছে ইনভার্স রিলেশন। তাহলে আলটিমেটলি সবকিছুকে যখন তুমি একত্র করবা তখন তুমি এই রকম একটা ফরমেশন পাবা। এটা হচ্ছে জে এক্স ইজ ইকুয়াল টু, আগে যেটা ছিল শুধু সিগমা, আগে যেটা ছিল শুধু সিগমা ইনটু ই এক্স, এখন এটাকে তুমি এন কিউ মিউ এন ই এক্স হিসেবে লিখো। এন, তারপরে কিউ, তারপরে মিউ এন এবং ই এক্স। তাইলে টোটাল ড্রিফট কারেন্টের ইকুয়েশনের চারটা টার্ম আমাদের জানতে হবে। এই চারটা টার্মের মধ্যে এটা আমরা জানি, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, মিউ এনটা ফিক্সড, একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমাদের যে মোবিলিটি ভ্যালুগুলো আছে এটা ফিক্সড, টেম্পারেচার চেঞ্জ হলে ভ্যালুগুলো চেঞ্জ হয়। এটার একটা চার্ট তোমাদের বইয়ে আছে, অ্যাপেন্ডিক্সে তোমরা পাবা। প্রত্যেকটা সেপারেট ম্যাটেরিয়ালের জন্য আলাদা আলাদা টেম্পারেচারে আলাদা আলাদা মিউ এন অথবা আলাদা আলাদা টেম্পারেচারে মিউ পি ভ্যালু পাওয়া যাবে, এটা কোশ্চেনে হিন্টস আকারে দিয়ে দেওয়া থাকে। আর ইএক্স এর ভ্যালুটাও তোমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তাহলে তোমরা কারেন্ট ড্রিফট বের করতে পারবে। তাহলে দেখো এই টোটাল ইকুয়েশনটা ছিল ইলেকট্রনের জন্য, এটাকে আমরা চাইলে সরাসরি হোলের জন্য এইভাবে লিখতে পারতাম। ইলেকট্রনের জন্য যেভাবে লিখছিলাম, হোলের ক্ষেত্রে জাস্ট এই টার্মগুলোকে উল্টাই দিব, এন এর জায়গায় লিখবো পি আর মিউ এন এর জায়গায় লিখবো মিউ পি, ইএক্স টা ঠিক থাকবে। তাহলে এটা হবে টোটাল ড্রিফট কারেন্টের ইকুয়েশন, এবং এই ইকুয়েশনে মাঝখানের অংশগুলোকে আমরা সিগমার সাথে কনসিডার করতে পারি আর বাড়তি অংশটাকে আমরা ইএক্স এর সাথে কম্পেয়ার করতে পারি। এজ এ হোল টোটাল ইকুয়েশনটাকে আমরা একটা ওহমস ল হিসেবে কনসিডার করতে পারি। তাহলে পরীক্ষায় যদি বলা হয় এই ড্রিফট কারেন্টের ওহমস ল ইকুয়েশন ডিরাইভ করো, তাহলে তোমাকে আপ টু 3.43 পর্যন্ত দেখাইতে হবে, আপ টু এই পর্যন্ত দেখাইতে হবে। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ড্রিফট এবং রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশন। একটু আগে আমরা দেখছি ড্রিফটের সাথে কন্ডাক্টিভিটি এবং মোবিলিটির রিলেশন, এখন আমরা দেখব ড্রিফটের সাথে রেজিস্টিভিটির রিলেশন। আচ্ছা, তো আমরা যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল গুলা নিয়ে কাজ করি এদের মধ্যে কিছু পরিমাণ রেজিস্টিভিটি তো থাকে, তাই না?
সেই রেজিস্টিভিটিটা আমরা তাহলে কিভাবে ক্যালকুলেট করব, ইকুয়েশনটা কিভাবে আসবে? দেখো, খুবই সিম্পল একটা কনসেপ্ট। আমরা একটা সেমিকন্ডাক্টর বার নিলাম, এই সেমিকন্ডাক্টর বারে আমরা হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এবং এই ভোল্টেজটা দেওয়ার কারণে কি হবে? ড্রিফট হবে। তাহলে ড্রিফট হবে দুইটা জিনিসের, একটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট হবে, আর একটা হচ্ছে হোলের ড্রিফট হবে। এবং এই ড্রিফট ঘটনাগুলো ঘটার কারণে আমরা একটা কারেন্টের ফ্লো সেখানে পাবো। তাহলে খেয়াল করে দেখো, এইখানে আমাদের ইলেকট্রনের ড্রিফট যদি এদিকে হয়, তাহলে হোলের ড্রিফট তার বিপরীত দিকে হবে না? ইয়েস স্যার। আচ্ছা, আর কারেন্টের ড্রিফট তাহলে কোন দিকে হবে? হোলের দিকে আর রাইট, ইলেকট্রন অপোজিট। রাইট, হোলের দিকে হবে অথবা ইলেকট্রনের বিপরীত দিকে হবে। তাহলে প্রথমে আমাদের এই ডিরেকশন গুলা বুঝতে হবে, ডিরেকশন গুলাকে আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এরপরে দেখো, এই ইকুয়েশনে আমরা যে সেমিকন্ডাক্টর বারটা নিছি, এটা হচ্ছে আমাদের সেই সেমিকন্ডাক্টর বার। এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে উইডথ, একটা হচ্ছে থিকনেস, আর একটা হচ্ছে লেন্থ। আচ্ছা, তাহলে এখন আমরা সরাসরি ফর্মুলাতে চলে যাই। আমরা ছোট ক্লাসে ফিজিক্সে শিখছিলাম যে রেজিস্টিভিটি মানে হচ্ছে রো ইন্টু এল বাই এ। তাহলে এখানে আমাদের রোটা ঠিক থাকবে রেজিস্টিভিটি, এলটা ঠিক থাকবে লেন্থ, আর এরিয়াটাকে আমরা ডাব্লিউ ইন্টু টি মাল্টিপ্লাই করে সেটাকে আমরা এরিয়াতে কনভার্ট করে দিব, যেটা হচ্ছে ইউনিট সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে হবে ডাব্লিউ ইন্টু টি। তাহলে দেখো, এল ঠিক থাকবে, ডাব্লিউ টি ঠিক থাকবে, রোটাকে আমরা চাইলে 1/σ এই ফরম্যাটে লিখতে পারি। কেন 1/σ ফরম্যাটে লিখবো? কারণ সিগমার যে ইকুয়েশন, এটা একটু আগে আমরা দেখে আসছি, এই যে সিগমার ইকুয়েশনটা আমাদের জানা আছে। তাহলে মিউ এন ভ্যালুটা আমাদের লাগবে, এই জন্য আমরা সিগমা ফরম্যাটে এই ইকুয়েশনটাকে রাখবো। তাহলে সিগমা ফরম্যাটে এটাকে আমরা ইকুয়েশন জানি, এই ডাব্লিউ বা টি কোশ্চেনে দেওয়া থাকবে, এল কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা টোটাল রেজিস্ট্যান্স অফ দিস সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বের করতে পারবো। তাহলে দেখো, এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের যে রেজিস্ট্যান্স, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে তাহলে বলো তো? স্যার লেন্থ আর এরিয়ার উপর। লেন্থ এরিয়ার উপর ডিপেন্ড করে, এবং সিগমার ভ্যালুতে সিগমাটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা লিখি হচ্ছে কিউ এন মিউ এন। তাহলে দেখো, মোবিলিটিটা এখানে ইনহেরেন্টলি আসে না রেজিস্ট্যান্সের ভিতর? জি স্যার। তাহলে ধরো রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/σ, তাহলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু 1/μ, এইভাবে লেখা যাবে না? জি স্যার। তাইলে মোবিলিটি বাড়লে রেজিস্ট্যান্স কি হয়? কমবে স্যার। কমবে। তাহলে দেখো, মানে চিন্তা করো, একটা জিনিস অনেক তাড়াতাড়ি মুভ করে, তাহলে তার রেজিস্ট্যান্স ভ্যালু আসলে কি হবে? কম হবে। আর একটা জিনিস যদি মুভ করতে তার কষ্ট হয়, তার মানে তার মধ্যে রেজিস্ট্যান্স বেশি। তাহলে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল গুলোর মধ্যে রেজিস্ট্যান্স কম হইলে ভালো না বেশি হইলে ভালো? কম হইলে ভালো স্যার। অবশ্যই কম হইলে ভালো। যত কম হবে আমার মোবিলিটি, তার মানে তত বেশি, তার মানে সে তত ফাস্টার কাজ করতে পারবে, সে তত ফাস্টার। আমরা যে ডিজিটাল ইলেকট্রনিক্সে এগুলাকে ব্যবহার করি, আমাদের তো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা মানে ডিজিটাল অথবা অ্যানালগ ইলেকট্রনিক্সেও ব্যবহার হয়। তাহলে সেখানে আমাদের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ফাস্টার যাতে অপারেশনটা হয়। তাহলে যত বেশি ফাস্টার অপারেশন হবে, তত মোবিলিটি বেশি, তত রেজিস্ট্যান্স কম। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে টেম্পারেচারের প্রভাব এবং ডোপিং এর প্রভাব মোবিলিটির উপর। তাহলে মোবিলিটির উপর টেম্পারেচারের যে কার্যক্রম সেটা কিভাবে হবে, অথবা ডোপিং কিভাবে কাজ করবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে আমরা টেম্পারেচারটা নিয়ে আলোচনা করি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফিগার 3.22। এইখানে এই ওয়াই এক্সিস বরাবর আমরা মোবিলিটিটাকে রাখছি, কিন্তু এগুলো লগারিদমিক স্কেল। আর এক্স এক্সিসে আমরা টেম্পারেচারটাকে রাখছি, এটাও লগারিদমিক স্কেল। আমরা লগারিদমিক স্কেল কখন ব্যবহার করি? যখন আমাদের পরিবর্তনটা অনেক বেশি হয়। ধরো 0 থেকে, ধরো এটা হচ্ছে 200, এটা হচ্ছে ধরো 300, তারপর এটা হচ্ছে ধরো 500, এরকম পরিবর্তনগুলো যদি অনেক বেশি বেশি হয়, তখন আমরা লগ স্কেল ব্যবহার করি। আর পরিবর্তনগুলো যদি হয় ধরো খুবই মানে, ধরো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, তখন আমরা নর্মাল স্কেলে গ্রাফ আঁকি। যেমন তোমরা দেখো, তোমরা যখন নর্মাল গ্রাফ আঁকো, পরিবর্তনগুলো হচ্ছে স্টেপ সাইজ গুলো হচ্ছে কম। আর যখন তোমরা সেমিলগ পেপার দিয়ে গ্রাফ আঁকো, তখন কিন্তু অনেক অনেক বেশি ভ্যালুকে একসাথে ছোট ভাবে দেখানোর জন্য তোমরা এইভাবে আঁকো। তো যাই হোক, এখানে আমাদের টেম্পারেচারের সাথে মোবিলিটির পরিবর্তনটা খেয়াল করো। এই পরিবর্তনটা আমরা এই মাঝখান থেকে শুরু করব, আমরা এই মাঝখানের এই মিডল পয়েন্টটা থেকে শুরু করব। এই ঘটনাটা ঘটে হচ্ছে অ্যারাউন্ড 300 কেলভিন টেম্পারেচারে। এটা হচ্ছে 300 কেলভিন টেম্পারেচার। এর বেশি টেম্পারেচারে মোবিলিটি কি হচ্ছে বলতো? এর চেয়ে বেশি টেম্পারেচারে মোবিলিটিটা কি হবে? কমে যাচ্ছে আবার। কমে যাবে। আবার এর চেয়ে কম টেম্পারেচারেও কি হচ্ছে?
কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাইলে আমাদের একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে কাজ করানোর জন্য একটা আইডিয়াল টেম্পারেচার লাগে। একটা আইডিয়াল টেম্পারেচারে তার মোবিলিটিটা হয় সর্বোচ্চ, এর চেয়ে বেশি ভ্যালু সম্ভব না, এটা হচ্ছে তার সর্বোচ্চ ভ্যালু। কিন্তু এই টেম্পারেচার যদি পরিবর্তন হয়, টেম্পারেচার যদি বাড়ে সেই ক্ষেত্রেও মোবিলিটিটা ডিক্রিজ করে, আবার টেম্পারেচার যদি কমে সেই ক্ষেত্রেও মোবিলিটিটা ডিক্রিজ করে। এখন প্রশ্ন হচ্ছে কেন? এটার পিছনে দুইটা ঘটনা মূলত ঘটে, একটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং আর আরেকটা হচ্ছে ইমপিউরিটি স্ক্যাটারিং। তাহলে খেয়াল করো, যখন আমি 300 কেলভিন টেম্পারেচারে আছি, ধরো সিলিকন 300 কেলভিন টেম্পারেচারে আছে আইডিয়াল রুম টেম্পারেচার, তখন তার মোবিলিটি হচ্ছে অ্যারাউন্ড 1350, এইখানে যে ইউনিটটা আছে সেটা সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই ভোল্ট সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমি টেম্পারেচারটাকে পরিবর্তন করি, বৃদ্ধি করি, তাইলে এই সিলিকনের মধ্যে যে ইলেকট্রন গুলা আছে এরা এখন গিয়ে সিলিকন ল্যাটিসে ধাক্কাধাক্কি শুরু করে, কারণ এরা এত বেশি এনার্জাইজ হয়ে গেছে যে এরা এখন সরাসরি এইভাবে ট্রাভেল না করে তারা বিভিন্ন দিকে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দিবে। তাহলে এই যে তারা লেটিসের গায়ে গিয়ে এরকম ধাক্কাধাক্কি করবে, এতে করে আমার মানে এই ইলেকট্রন গুলোর এনার্জিটা আসলে কমে যাবে না? আস্তে আস্তে কমে গেলে তাদের যে মোবিলিটি সেটা আস্তে আস্তে কমে যাবে না? জি স্যার। তাহলে এটাকে আমরা বলতেছি লেটিস স্ক্যাটারিং। এটাকে আমরা বলি লেটিস স্ক্যাটারিং, যেটা টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে এটা ঘটে। এখন দেখো, তুমি যদি এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার থেকে টেম্পারেচার আস্তে আস্তে কমায় ফেলো, তাইলে কি লেটিস স্ক্যাটারিং হওয়ার জন্য ইলেকট্রন গুলো এনাফ এনার্জি পাবে? না স্যার। পাবে না। কিন্তু তখন সে যে ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে, এই ইলেকট্রন গুলো তখন তার পাশের যত ইলেকট্রন আছে যেগুলো ইম্পিউরিটি থেকে অ্যাড হয় বা যেগুলো হচ্ছে সিস্টেমের মধ্যে থাকে, তখন সে এগুলোর সাথে আসা মানে এই ধাক্কাধাক্কি গুলা শুরু করবে, যেটাকে আমরা বলি ইম্পিউরিটি স্ক্যাটারিং। ইম্পিউরিটি স্ক্যাটারিং। তাহলে টেম্পারেচার যত কমবে ইম্পিউরিটি স্ক্যাটারিং তত বাড়বে। তাহলে এইটাও যেহেতু একটা আমার ইলেকট্রনের মুভমেন্টটাকে বাধা দিচ্ছে স্ক্যাটারিং ইভেন্ট, তাইলে সেই ক্ষেত্রেও আমার মোবিলিটিটা আস্তে আস্তে কম হবে। এইখানেও আমার মোবিলিটি কম হবে, এইখানেও আমার মোবিলিটিটা আস্তে আস্তে কম হবে। তাহলে এই দুইটা ঘটনাই আনএভয়েডেবল সিচুয়েশন। তুমি এই মানে তুমি তো সবসময় আর একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে পারবে না। তোমার যদি কোনো কারণে টেম্পারেচার বাড়ে সেই ক্ষেত্রেও মোবিলিটি কমে যাবে, আবার টেম্পারেচার যদি কমে সেই ক্ষেত্রেও মোবিলিটি কমে যাবে। আনএভয়েডেবল সিচুয়েশন। তাহলে আমাদের চেষ্টা থাকে সবসময় যে আমরা একটা সুনির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে ওই সেমিকন্ডাক্টরটাকে কাজ করাবো, তাহলে সে অনেক বেশি ফাস্ট অপারেশন হবে। কেন? কারণ তার মোবিলিটিটা বেশি। আচ্ছা, এই যে দুই ধরনের ইফেক্ট, এই দুই ধরনের ইফেক্টকে আমরা এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি যোগ করি, তাহলে আমরা টোটাল মোবিলিটিতে কতটুকু পরিবর্তন হবে সেটা বের করতে পারবো। এবং এই যোগটা ইনভার্স ফরম্যাটে করতে হয়, এইগুলো হচ্ছে ইনভার্সলি যোগ করতে হবে। তাহলে 1/μ1, মনে করো এটা হচ্ছে লেটিস স্ক্যাটারিং ইভেন্টটা, 1/μ2 এটা হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং। এই দুটাকে আমি ইনভার্সলি যোগ করলে আমি টোটাল মোবিলিটির পরিবর্তনটা ক্যালকুলেট করতে পারবো। আর আরেকটা হচ্ছে এটা যে লেটিস স্ক্যাটারিং, এটা টেম্পারেচারের সাথে T⁻³ এই ফরম্যাটে চেঞ্জ হয়, T⁻³ আর ইম্পিউরিটি স্ক্যাটারিংটা T⁻³ এই ফরম্যাটে চেঞ্জ হবে। একটা হচ্ছে T⁻³ ফরম্যাট আর একটা হচ্ছে T⁻³ এখন এটা কিভাবে আসছে এই ব্যাখ্যাটা আমাদের মানে এইখানে ইকুয়েশনটা খুব একটা প্রয়োজন নাই। আমরা শুধু জানবো যে টেম্পারেচারের সাথে বেশি টেম্পারেচারে লেটিস স্ক্যাটারিং ঘটবে আর কম টেম্পারেচারে ইম্পিউরিটি স্ক্যাটারিং ঘটবে। এই টেম্পারেচার ডিপেন্ডেন্সির জন্য আলাদা একটা ইকুয়েশন ডিরাইভ করা আছে, অ্যাপেন্ডিক্সে আছে সম্ভবত। এটা আমাদের মানে অনেক বড় একটা ডিরাইভেশন, অত বড় ডিরাইভেশন আপাতত প্রয়োজন নাই। তোমরা শুধু ডিপেন্ডেন্সিটা জেনে রাখো যে একটা হচ্ছে T⁻³ ফরম্যাট আর একটা হচ্ছে T⁻³ ফরম্যাট। আচ্ছা, এরপরে আমরা যদি এই ইম্পিউরিটি ডোপিংটা চেঞ্জ করি তাইলেও মোবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, এখন আমরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এটাকে কাজ করাবো, টেম্পারেচার আর পরিবর্তন করব না, টেম্পারেচারটা এখন ফিক্সড হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে ডোপিং প্রোফাইলটাকে বৃদ্ধি করব, এই যে ডোপিংটাকে চেঞ্জ করতেছি। তাহলে দেখো এক্স এক্সিসে আমার আছে হচ্ছে ডোপিং বা ইম্পিউরিটির যে কনসেন্ট্রেশন সেইটা, এবং এখানে দেখো ভ্যালুগুলো অনেক বেশি চেঞ্জ হচ্ছে, 14, 10⁻14, 15, 16 এইভাবে করে চেঞ্জ হচ্ছে। আর ওয়াই এক্সিস বরাবর আমার মোবিলিটিটা থাকবে এবং মোবিলিটিটা অত বেশি চেঞ্জ না হলেও মোটামুটি ভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা তিনটা মেটেরিয়াল দেখাচ্ছি, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম আর একটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড। এবং প্রাথমিক অবস্থায় দেখো গ্যালিয়াম আর্সেনাইডের মোবিলিটি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তোমার জার্মেনিয়াম এবং তারপরে হচ্ছে সিলিকন। তাহলে তুমি এখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে মোবিলিটি অনুযায়ী গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে সবচেয়ে বেশি ফাস্ট,
তারপরে হচ্ছে জার্মেনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন। কিন্তু মেটেরিয়াল ফেব্রিকেশনের সময় আমরা সিলিকনটাই ব্যবহার করি, কেন বলো? আমরা কেন জার্মেনিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড ব্যবহার না করে সিলিকনটাকেই কেন ব্যবহার করি? যদিও সে স্লো, কিন্তু তারপরেও আমরা এটাকে ব্যবহার করি, কেন বলো? একদম প্রথম দিন আমরা আলোচনা করছিলাম। খুব বেশি পাওয়া যায় এবং খুব হ্যাঁ, সহজলভ্য। রাইট রাইট, সহজলভ্য, এবং এটাকে তোমার ফেব্রিকেট করা সহজ অন্যান্য গুলার তুলনায়। তাহলে দেখো সিলিকনের যে মিউ এন ভ্যালুটা আছে বা মিউ পি ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যখন ইম্পিউরিটির পরিমাণ কম ছিল তখন এই দুটা ভ্যালু বেশি ছিল, কিন্তু যত বেশি ইম্পিউরিটি বাড়াইছি এই দুটা ভ্যালু আস্তে আস্তে কমে গেছে। খুব বেশি ড্রাস্টিক পরিবর্তন হয়েছে তা না, কিন্তু তারপরে এটা কমে গেছে। একইভাবে জার্মেনিয়ামের ক্ষেত্রেও দেখো ভ্যালুটা কিঞ্চিত পরিবর্তন হয়েছে, আবার গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রেও ভ্যালুটা কিঞ্চিত ভাবে পরিবর্তন হয়েছে। এখন এই ঘটনাটা কেন ঘটতেছে? আমরা তো টেম্পারেচার পরিবর্তন করি নাই, আমরা শুধু ইম্পিউরিটি অ্যাড করছি। তাহলে এই ঘটনাটা কেন ঘটছে বলতো? এটা কি এখানকার ইভেন্ট 1 নাকি এটা হচ্ছে ইভেন্ট 2? স্যার। এটা ইভেন্ট 2। কেন? কারণ টেম্পারেচার যদিও বা ফিক্সড আছে, কিন্তু যেহেতু আমি ইম্পিউরিটি কনসেন্ট্রেশনটা বাড়াইছি, ইম্পিউরিটি কনসেন্ট্রেশনটা বাড়ানোর কারণে মোবিলিটিটা 300 কেলভিনে যেটা থাকার কথা তার চেয়ে আস্তে আস্তে কি হয়ে যাবে? কমে যাবে স্যার। খুব কমে যাবে। এখানে কি কোথাও মোবিলিটি বাড়ছে? দেখো তো, না স্যার। বাড়ে নাই, সব জায়গায় কিন্তু মোবিলিটিটা কমছে। তাহলে এই কথার অর্থ হচ্ছে ইম্পিউরিটি বাড়াইছো, তার মানে ইলেকট্রন গুলো এখন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করার সুযোগ বেশি পাবে, এবং এই ধাক্কাধাক্কিটাকেই আমরা বলবো ইম্পিউরিটি স্ক্যাটারিং। এবং ইম্পিউরিটি স্ক্যাটারিং এর কারণে 300 কেলভিনে যে মোবিলিটিটা পাওয়ার কথা ছিল সেখান থেকে মোবিলিটিটা আস্তে আস্তে কমে যাবে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি দেখো, মিউ এন ইজ গ্রেটার দেন মিউ পি সব ক্ষেত্রেই, তাই না? মিউ এনটা সবসময় মিউ পি এর চেয়ে বেশি। এটার কি কারণ থাকতে পারে বলতো? স্যার কারণ ইলেকট্রনের স্যার বেশি, কনসেন্ট্রেশন বেশি স্যার, এই জন্য স্যার। আচ্ছা দাঁড়াও, এটা একটা ইকুয়েশনে থাকার কথা, ইকুয়েশনটা কোথায় আছে? এইখান থেকে এটা তো সিগমা আর এটা হচ্ছে মিউ। এই ইকুয়েশন দেখে বলো, এই 40 নম্বর ইকুয়েশনটা দেখে বলো, এই মিউ এন এবং এম এন এই রিলেশনটা দেখে বলো তো কেন মিউ এন বেশি আর মিউ পিটা কম? আন্দাজ করো তো। স্যার ভরের জন্য স্যার। রাইট রাইট রাইট, ইফেক্টিভ মাসের জন্য। ইফেক্টিভ মাস। তাহলে মনে রাখতে হবে এম এন স্টার এটার ইফেক্টিভ মাস যদি এম পি স্টারের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে মিউ এন মোবিলিটি ইজ মাচ মাচ হায়ার দেন মিউ পি মোবিলিটি। এবং আসলে তাই হয়, ইলেকট্রনের মাসটা থাকে কম, হোলের ইফেক্টিভ মাসটা থাকে বেশি। এই জন্য আমরা সবসময় ইলেকট্রনের পার্সপেক্টিভ থেকে সবকিছুকে ব্যাখ্যা করি, হোলকে কিন্তু আমরা তেমন একটা ইউজ করি না। আমরা সবসময় সবকিছুকে ইলেকট্রন থেকে ব্যাখ্যা করি, এবং এই জন্য দেখবা তোমরা যত সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে ডিভাইস ফেব্রিকেশন করো বেসিক্যালি সেগুলো হচ্ছে এন টাইপের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, পি টাইপ কিন্তু না। আমরা সবসময় এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে কাজ করি, কারণ সেটার মোবিলিটি বেশি। আবার মোবিলিটি বেশি হলে কন্ডাক্টিভিটি বেশি না কম বলো? কন্ডাক্টিভিটি মানে সিগমা। মোবিলিটি বেশি হলে কন্ডাক্টিভিটি বেশি হয় না কম হয়? বেশি হয়েছে। বেশি হয়। রিলেশনটা ভুলে গেলে হবে না তো, এই যে দেখো রিলেশনটা, এই যে কন্ডাক্টিভিটি আর মোবিলিটি রিলেশনটা কোথায়, এই যে সিগমা আর হচ্ছে মিউ এন ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে একটার সাথে একটা রিলেশন বুঝতে হবে, তাহলে তুমি এই জিনিসগুলোকে মানে ক্লিয়ারলি বুঝতে পারবা যে কি ঘটতেছে, আসলে কি ঘটতেছে। তাহলে সবসময় আমরা এন টাইপের সিলিকন নিয়ে কাজ করি, তাহলে ডিভাইসটা ফাস্ট অপারেশন করতে পারবে। পি টাইপ নিলেও ডিভাইসটা কাজ করবে, কিন্তু সেটার অপারেশনটা একটু স্লো হবে, কারণ পি টাইপের মোবিলিটিটা কম। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 3 এর 3.7 যে এক্সাম্পল প্রবলেমটা আছে, এই এক্সাম্পল প্রবলেম করার জন্য তোমাদের এই সবগুলা ইকুয়েশনের হেল্প নিতে হবে। এই 1/μ থেকে শুরু করে এখানে রেজিস্ট্যান্স, তারপরে এখানে যে সিগমা বা যে যত ইকুয়েশন ছিল সবগুলো ইকুয়েশনের হেল্প নিবা। ডাটা কোশ্চেনে দেওয়া আছে, তুমি জাস্ট ডাটাগুলো ইকুয়েশনে বসাবা, ভ্যালু বাইর করবা, 3.7 হয়ে যাবে। এখানে কঠিন কিচ্ছু নেই, অঙ্কটা করবা। আচ্ছা, এরপরে আমাদের চতুর্থ যে ইফেক্ট, আমরা অলরেডি 3টা ইফেক্ট নিয়ে আলোচনা করেছি। 4 নম্বর যে ইফেক্ট, এটাকে বলা হয় হাই ফিল্ড ইফেক্ট অথবা ভেলোসিটি স্যাচুরেশন। এটার দুইটা নাম আছে। এটার একটা নাম হচ্ছে হাই ফিল্ড ইফেক্ট অন সেমিকন্ডাক্টর, অথবা এটার অন্য নাম হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন, ভেলোসিটি স্যাচুরেশন। আচ্ছা, এটা কিভাবে ঘটে দেখো, যখন আমি একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে আস্তে আস্তে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা শুরু করলাম, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আস্তে আস্তে বাড়াচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আস্তে আস্তে বাড়াচ্ছি। আমরা একটু আগে দেখছি
যে ভেলোসিটির সাথে ইলেকট্রিক ফিল্ড ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? একটু আগে আমরা ইকুয়েশন থেকে এটা দেখছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড বৃদ্ধি করার সাথে সাথে আমার ভেলোসিটিটাও আস্তে আস্তে বাড়বে। কিন্তু এটা অনির্দিষ্ট না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়বে। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড বাড়াইলাম, ভেলোসিটি বাড়লো, একটা নির্দিষ্ট সময়ের পরে ভেলোসিটি আর বাড়তে পারতেছে না। কেন? কারণ হচ্ছে দেখো, তুমি যত ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছ তত তোমার ইলেকট্রন গুলার মধ্যে ওই যে কি বলে ডিফ্লেকশন বা স্ক্যাটারিং যেটা হচ্ছে সেটাও তো বাড়তেছে, তাই না? তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে, এতে করে তোমার ইলেকট্রন গুলা এনার্জাইজড হয়েছে, তাদের মধ্যে একটা ভেলোসিটি পাওয়া গেছে, সবই ঠিক আছে। কিন্তু সাথে সাথে তো আরেকটা নেগেটিভ ঘটনাও ঘটতেছে। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রন গুলো এখন ডিফ্লেক্ট করতেছে আগের চেয়ে বেশি। তাইলে একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পরে, ধরো এটা হচ্ছে অ্যারাউন্ড 10⁴ ভোল্ট পার সেন্টিমিটার, এটা সিলিকনের ক্ষেত্রে ভোল্ট পার সেন্টিমিটার। এই ছবিটা সিলিকনের জন্য। এটা জার্মেনিয়ামের জন্য এই ছবিটা আরেকটু কম বেশি হইতে পারে, বা গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আরো উপরে উঠে যেতে পারে। অনলি ফর সিলিকন আমরা যখন 10⁻⁴ ভোল্ট পার সেন্টিমিটার অ্যাপ্লাই করি, তখন 10⁷ হচ্ছে তার ম্যাক্সিমাম ভেলোসিটি। এর চেয়ে বেশি ভেলোসিটি পাওয়া সম্ভব না। কেন? কারণ তখন তার স্কেটারিং ইভেন্টটা বৃদ্ধি পায়, এবং স্কেটারিং ইভেন্ট যত বাড়ে তত আমার ভেলোসিটি আর না বাড়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তেছিল, বাড়তে বাড়তে যখন একটা অপটিমাম তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ফেলবা, ওই অপটিমাম ইলেকট্রিক ফিল্ডের কারণে ম্যাক্সিমাম ভেলোসিটিটা সে গেইন করে ফেলবে। ম্যাক্সিমাম ভেলোসিটি গেইন করার পরে মানে তার আর মানে ধরো তার যতটুকু অ্যাবজর্পশন পাওয়ার ছিল সেটা সে অ্যাবজর্ব করে, ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাবজর্ব করে সে ভেলোসিটিতে কনভার্ট করে দিবে। এর চেয়ে বেশি সে আর পারবে না। এরকম একটা গ্রাফ তোমরা ওই যে মেশিন ল্যাবে পাইতা না, যে মেশিন স্যাচুরেশন হয়ে যায়, কোরটা স্যাচুরেশন হয়, আয়রন কোর যেটা আমরা ব্যবহার করি সেটা স্যাচুরেশন হয়। এরপরে আমরা যদি এক্সাইটেশন বৃদ্ধি করি, ভোল্টেজ আর কিন্তু বাড়ে না, তাই না? এরকম গ্রাফ পাইছো না 2 তে মেশিন লেভে? জি হ্যালো। জি আচ্ছা, স্যার। তাহলে এটা অনেকটা ওইরকম যে আমি সর্বোচ্চ পরিমাণ একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার পর স্ক্যাটারিং ইভেন্ট গুলা এত বেশি বৃদ্ধি পায় যে তখন আর আমার ভেলোসিটি বাড়ানো সম্ভব হয় না। এটাকে বলা হয় হাই ফিল্ড ইফেক্ট। এবং এটা ডিফারেন্ট মেটেরিয়ালের জন্য, এটা সিলিকনের জন্য 10⁷, এটা গ্যালিয়াম আর্সেনাইডের জন্য আরো বেশি, বা জার্মেনিয়ামের জন্য আরো বেশি হইতে পারে। আচ্ছা, এরপরে 5 নম্বর যে ইফেক্টটা, যেটা হচ্ছে আমাদের লাস্ট ইফেক্ট, এটাকে আমরা বলতেছি হল ইফেক্ট। এবং হল ইফেক্টটা হচ্ছে পরীক্ষায় 2 রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে শুধু একটা ছোট প্রশ্ন যে হল ইফেক্ট কি, তাহলে তুমি জাস্ট এই ছবিটা আঁকবা এবং একে এইখান থেকে 2টা ইকুয়েশন জাস্ট দেখাই দিবা, এই দুইটা ইকুয়েশনকে আবার যোগ করলে এটা পাওয়া যায়। তাহলে এতটুকুই হচ্ছে হল ইফেক্ট। আর যদি তোমাকে টোটাল হল ইফেক্ট ডিরাইভ করতে দেওয়া হয়, তাহলে তোমাকে বলেই দিবে যে হল ইফেক্টের সাহায্যে মোবিলিটি বের করো, অথবা হল ইফেক্টের সাহায্যে রেজিস্টিভিটি ক্যালকুলেট করো। তখন তোমাকে এই আপ টু দিস ইকুয়েশন পর্যন্ত আসতে হবে। আর এরপরে লাস্টে আমাদের একটা এক্সাম্পল ম্যাথ আছে, এটাও আমাদের করতে হবে, এই ম্যাথটাও জরুরি। তাহলে প্রশ্ন অনুযায়ী কাজ করবো। প্রশ্ন যদি বলে হল ইফেক্ট দিয়ে ইলেকট্রন অথবা হোলের কনসেন্ট্রেশন বের করো, তাহলে তোমার এই পর্যন্ত আসতে হবে। যদি বলা হয় রেজিস্টিভিটি বের করো, তাহলে এই পর্যন্ত আসতে হবে। যদি মোবিলিটি বের করতে হয়, এই পর্যন্ত আসতে হবে। আর যদি শুধু হল ইফেক্ট চায়, তাহলে জাস্ট এই 3টা ইকুয়েশন লিখলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে হল ইফেক্টটা কিভাবে কাজ করে দেখো। আমি হচ্ছে একটা সেমিকন্ডাক্টর বার নিছি, এই সেমিকন্ডাক্টর বারটা পি টাইপের সেমিকন্ডাক্টর বার। তারপরে এটার মধ্যে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি পয়েন্ট এ থেকে বি এর দিকে। তাহলে যেহেতু এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ওখানের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লোটা হচ্ছে এক্স ডিরেকশনে, খেয়াল করো এখানে কারেন্ট ফ্লোটা হচ্ছে এক্স ডিরেকশনে। তারপরে জেড ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এই টপিকের শুরুতে বলছিলাম যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব। ম্যাগনেটিক ফিল্ডটা এর আগে পর্যন্ত আমরা কোথাও পাই নাই, এটা শুধু হল ইফেক্টের মধ্যে পাওয়া যাবে, ম্যাগনেটিক ফিল্ডের যে ইম্প্যাক্ট। তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে জেড ডিরেকশনে, এক্স ডিরেকশন বরাবর আমরা একটা কারেন্ট ফ্লো পাচ্ছি। এই দুইটা জিনিসের সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে একটা ভেলোসিটি থাকবে এক্স ডিরেকশনে একটা ভেলোসিটিও থাকবে, এটা হচ্ছে ভি এক্স। তাহলে এই জেড ডিরেকশনের যে তোমার ম্যাগনেটিক ফিল্ড, এবং এক্স ডিরেকশনে তোমার যে কারেন্ট এবং ভোল্টেজ মানে ভেলোসিটি যেটা আছে, এই সব কিছুর প্রভাবে আমি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো যেটা জেনারেট হবে ওয়াই ডিরেকশন। এই ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে হচ্ছে ওয়াই ডিরেকশন। তাহলে যে ডিরেকশনে আমাদের ভেলোসিটিটা আছে,
আর যে ডিরেকশনে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা আছে তার সাথে পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে আমি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারি। এই ইলেকট্রিক ফিল্ড জেনারেশনের যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে হল ইফেক্ট, এবং এই ইলেকট্রিক ফিল্ড যে ভোল্টেজের কারণে জেনারেট হয় এটার নাম হচ্ছে হল ভোল্টেজ। তাহলে এখানে একটা হচ্ছে ভিএবি বা হল ভোল্টেজ, এটাকে বলা হয় হল ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা যেই ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে তৈরি হয় এটার নাম হচ্ছে হল ইফেক্ট। হল ইফেক্ট। তাহলে এটাকে যদি তুমি এখন ইকুয়েশন দ্বারা প্রকাশ করো তাহলে এখানে খেয়াল করো, এস্টাবলিশমেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইওয়াই ইজ হল ইফেক্ট, এটা হচ্ছে হল ইফেক্ট। আর এস্টাবলিশমেন্ট অফ ভোল্টেজ ভিএবি ইজ হল ভোল্টেজ। তাহলে বেসিক্যালি এখানে যেটা হয় দেখো, এখানে দুইটা ফোর্স পাওয়া যায় যেটাকে আমরা লরেন্টজ ফোর্সের ইকুয়েশনের সাহায্যে রিপ্রেজেন্ট করব, লরেন্টজ ফোর্স ইকুয়েশন। তাহলে লরেন্টজ ফোর্স ইকুয়েশন তোমরা 3-1 এ পড়ছিলা। এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্রভাব, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব। তাহলে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবটা হচ্ছে কিউই, আর ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবটা হচ্ছে ভেলোসিটি এবং বি এর ক্রস প্রোডাক্ট। তাহলে ভেলোসিটিটা আছে এক্স ডিরেকশনে, এটা আছে জেড ডিরেকশনে। তাহলে এই দুটো ডিরেকশনে ক্রস প্রোডাক্ট নিলে আমরা নেগেটিভ পাবো, আর কিউ ইটা আমরা পাবো, ইটা আবার হচ্ছে ওয়াই ডিরেকশনে কাজ করবে। তাহলে এই সবকিছুকে আমরা যদি একসাথে করি, দিস ইজ শুড বি ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 মানে আমরা হচ্ছে হল এই ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব, হল ইফেক্টের কারণে যে ইলেকট্রিক ফিল্ড এটা পেয়ে যাব। আর এইটার সাথে আমাদের রিলেশন হচ্ছে ভিএবির, তাহলে ইওয়াই এবং তার সাথে ডাব্লিউটাকে আমরা গুণ করলে, ডাব্লিউটা কোথায়, ডাব্লিউটা হচ্ছে আমাদের উইথ, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা ভোল্টেজ পাবো, কারণ ভোল্টেজের ইউনিট হচ্ছে দেখো ভি, আর ইওয়াই মানে হচ্ছে ভি ডিভাইড বাই সেন্টিমিটার, আর ডাব্লিউ মানে হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কাটা গেলে তুমি ভোল্টেজই পাবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হল ইফেক্ট। এই ইকুয়েশনটা থেকে তুমি আরো কিছু ফার্দার মডিফিকেশন করতে পারো, এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা। যেমন আমরা তো এই ইওয়াই আলাদা করলে, ইওয়াইটাকে যদি আমরা আলাদা করি তাইলে এই ভোল্টেজের একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, যেটা হচ্ছে আমরা চ্যাপ্টার মানে একটু আগের যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা এখানে রিপ্লেস করে দিতে পারি। তারপরে এইটা থেকে আরো কিছু মডিফিকেশন করতে পারি, এইটাকে বলা হয় হল কোএফিসিয়েন্ট, এটা বের করলাম। তারপরে আমরা চাইলে P0টাকে আলাদা করে বের করতে পারবো, একইভাবে আমরা N0 বের করতে পারবো। তাহলে যত জায়গায় P আছে সবগুলাকে যদি সামনে একটা সিম্বলিক মাইনাস অ্যাড করো তাহলে সেটা N0 ইকুয়েশনে চলে যাবে। তাহলে P0 এর ইকুয়েশনে দেখো এইভাবে করে তুমি চাইলে লিখতে পারবা, J মানে হচ্ছে I/WT মানে এরিয়া, আবার EY মানে হচ্ছে ভোল্টেজ বাই W, এগুলোকে জাস্ট তুমি রিপ্লেস করে করে তুমি হচ্ছে ইকুয়েশন গুলো নিয়ে আসতে পারো, এগুলো অঙ্কর জন্য কাজে লাগবে। আবার তুমি চাইলে রোটাকে আলাদা করতে পারো, রো এর জন্য আলাদা একটা ইকুয়েশন আছে, সেখান থেকে তুমি ভোল্টেজটাকে মানে রেজিস্ট্যান্সটাকে ভোল্টেজ কারেন্ট দিয়ে কনভার্ট করে লিখতে পারো। আবার হচ্ছে মোবিলিটিটাকে তুমি সিগমা হিসেবে লিখতে পারো। আমাদের সময় প্রায় শেষ, আমি ছেড়ে দিব, 1 মিনিট সময় দাও। তার মানে এই ইকুয়েশন, প্রথম ইকুয়েশনটাই হচ্ছে মেইন ইকুয়েশন হল ভোল্টেজ। এরপরে যে ইকুয়েশন গুলো আছে এগুলো আমরা ড্রিফট কারেন্টের যে ইকুয়েশন ছিল সেটার সাথে কম্পেয়ার করে এগুলোকে আমরা বের করতে পারবো। আচ্ছা, অঙ্ক করার সময় তোমাদেরকে জাস্ট একটা হিন্টস দিয়ে দেই, বাকিগুলা তুমি জাস্ট, এখানে ডাটা দেওয়া আছে, ডাটাটা খেয়াল করবা, এখানে সবগুলা ডাটা দেওয়া থাকবে। অঙ্ক করার সময় তুমি জাস্ট ইকুয়েশনে ডাটাগুলাকে বসাবা। একটা জিনিস শুধু তোমাকে মাথায় নিতে হবে, যে হল ভোল্টেজের যেই ভ্যালুটা মানে ভিএবির যে ভ্যালুটা, এটা যদি পজিটিভ হয় তাইলে তুমি মেটেরিয়ালটাকে পি টাইপ কনসিডার করতে হবে, আর ভিএবি যদি নেগেটিভ হয় তাহলে কি কনসিডার করবা বলো? এন টাইপ। এন টাইপ। এইটাই হচ্ছে মেন তফাৎ। এছাড়া এইখানে যতগুলা টার্মস আছে বা এখানে যা আছে সবগুলা এন এর জন্য একই রকম, পি এর জন্য একই রকম, শুধু সামনে একটা মাইনাস সাইন আছে কিনা নাই সেটা তুমি দেখতে হবে। এবং এই মাইনাস সাইনটা কিন্তু সিম্বলিক, এই মাইনাস সাইনটা হচ্ছে জাস্ট সিম্বলিক, এটা বোঝায় যে আমার ভোল্টেজটা নেগেটিভ, তার মানে আমি এন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, সেমিকন্ডাক্টরটা হচ্ছে এন সেমিকন্ডাক্টর, আর এটা যদি পজিটিভ হয় তাহলে সেমিকন্ডাক্টরটা পি সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করবা ইনশাল্লাহ, যদি না হয় বা কোথাও আটকায় যাও আমাকে জানাবা। আর 3.7 অঙ্কটা করবা। এই টপিকটা তাহলে আমাদের শেষ, আমরা এরপরে স্টেটমেন্টের বইয়ের চ্যাপ্টার 3 কমপ্লিট, আমরা চ্যাপ্টার 4 করবো। আল্লাহ হাফিজ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।